সেই ধর্মাজ মিথ্যাবাদী গৌতম পালের আমরা পদত্যাগ চাই। কারণ এইরকম ধর্মাজ মিথ্যাবাদী সভাপতি আমরা চাই না। যা নিজে সন্তান তুল্য ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করতে পারে, তারা সবকিছু পারে। তাই অবিলম্বে আমরা সম্মানীয় গৌতম পাল এর পদত্যাগ চাই। আমরা এখানে যারা আছি তারা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হচ্ছে, চিঠিটা আমাদের দেওয়া হবে, আমরা প্রত্যেকের কাছে কালেক্ট করছি, এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমা দেব। প্রত্যেকের কাছ থেকে আমরা নিচ্ছি, আমাদের লেখা চাই। তাহলে আমরা নিজেদের সঙ্গে যে বঞ্চনা হয়েছে সেই বঞ্চনার জন্য দায়ী থাকবো। আমরা ইতিহাস সাক্ষী আছে যে নিজের অধিকার নিয়ে যদি আমরা না লড়ি, নিজের অধিকার নিয়ে যদি আমরা সচেষ্ট না হই, কোনদিন আমরা আমাদের ন্যায্য অধিকার সেই অধিকার ফিরে পাবো না। আমাদের একটাই স্বপ্ন যে আমরা একদিন শিক্ষকতার যে স্বপ্ন ধীরে ধীরে বুকের মধ্যে দেখেছি, এখনো শত কষ্ট শত লাঞ্ছনার মধ্যে এখনো আমরা সেই স্বপ্ন নিয়ে বেঁচে আছি। এই সামনে পুজো, সকলে ইচ্ছা আছে যে অন্তত বাড়ির ছেলেদের কিংবা বাবা মাকে একটা সামান্য উপহার দিয়ে দেওয়া, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। এই যে আমরা লাল রং দেখতে পাচ্ছি, কিসের প্রতীক কিছু তো বলেন? এটা হচ্ছে যে ব্রেন থেকে নিঃসরিত রক্ত ব্রেন ধীরে ধীরে সাদা হয়ে যেতে থাকে, সেটা আমরা জানি সাইকোলজিতে। ব্রেন থেকে যখন ব্রেন কিছু অ্যাক্টিভিটি না থাকে সেটা ধীরে ধীরে ব্ল্যাক দিকে যেতে থাকে, যখন অ্যাক্টিভ থাকে রেডের দিকে আসতে থাকে। শিক্ষা ব্যবস্থার এই হালের জন্য ব্রেন ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এটাই আমরা এখানে বোঝাতে চাইছি। লাল মনে হচ্ছে ব্রেন থেকে নিঃসরিত রক্তগুলো ঝরে পড়ে যাচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে দিনকে দিন। আপনি সমস্ত বাড়িতে কাছে অবিলম্বে 50,000 টাকা দিয়ে ইন্টারভিউ করুন। কারণ আমরা বঞ্চিত, আমাদের 8 বছর ধরে বঞ্চিত রাখা হয়েছে। আপনাদের বাড়ির সন্তান হলে এমন কি করতে পারতেন? তাই সকলকে বলবো, কেউ বাড়ি যাবেন না। এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ বাড়ি যাবেন না। আমার পাশে এক প্রতিবন্ধী হয়ে আছে, তাকে কিছু বলার জন্য অনুরোধ করি। দারুণ, ক্যামেরাটা ভালো। আমাদের একটাই দাবি, আমাদের অবিলম্বে দেখতে পাচ্ছেন বুঝে গেছি, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে। সব অ্যাপ্লিকেশন জমা নেবে, নিয়ে আসেনি বন্ধুরা যারা নিয়ে এসছে। সাধন কাটা কল করো তো, আমাকে কল করছে, লাইভ হচ্ছে, বুঝতে পারছো। সুস্মিতা কি বলতে চাইছো? মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছো? মুখ্যমন্ত্রী আমাদের একটু বার্তা দিন, তাহলে তো আমরা বেঁচে যাই। বছরের পর বছর ধরে রাস্তায় বসে আছি। যারা এখনো চিঠি দেখেননি, আমাদের হাতে এখনো সময় আছে, আপনারা লিখে জমা দিন। এটা আমাদের কর্তব্য, এটা আপনাদের কর্তব্য যে আপনাদের দাবি, আপনারা যে বঞ্চিত হয়ে আছেন সেই দাবি আপনাদের হস্তাক্ষরের মাধ্যমে তুলে ধরা। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ধর্ণা কর্মসূচি করার জন্য আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা কথা দিচ্ছি এখান থেকে আমরা ধর্ণা মঞ্চ করে তারপরে শুনবো। সে ডিভিশন বেঞ্চে গেলেও যাবো, সুপ্রিম কোর্টে গেলেও যাবো। এইভাবে আমাদের কন্ট্রোল করা যাবে না। আমরা নবান্নের সামনেই ধর্ণা মঞ্চ করবো। যারা চিঠি এনেছেন আপনারা জমা দিন, আপনারা চিঠিগুলো জমা দিন, আমরা প্রশাসনিক দপ্তর পাঠানোর ব্যবস্থা করছি। ক্যামেরাটা লাইভ হচ্ছে, তুমি এটা ধরো।
দেখুন পুরো শিয়ালদা থেকে এসছি, পুরোটাই ভিজে গেছে, আমরা সবাই ভিজে গেছি। দেখুন, আমি একটা কথা বারে বারে বুঝতে পারি না, একটা নির্বাচিত সরকার কিভাবে চুপ থাকতে পারে? প্রতিশ্রুতি মানেই কি মিথ্যে? সেটা তো বারবার প্রমাণিত হচ্ছে। আমরা কিন্তু আর হবু শিক্ষকের মতো ব্যবহার রাখতে পারছি না। আজকে 23টা জেলা যোগ্য হয়েও কিভাবে যারা অভাবের সাথে লড়াই করছে, অবস্থা খুব খারাপ। আমরা যারা সামনে সারিতে দাঁড়িয়ে যাওয়ার নেতৃত্ব দিই তারা জানি কত মানে দুঃখ দারিদ্রতার সাথে লড়াই করে কিন্তু পূর্ণ প্রশিক্ষিত হয়েছেন একটাই লক্ষ্য, টেট উত্তীর্ণ হলে আমি ইন্টারভিউটা দেবো, চাকরিটা পাবো। তো দীর্ঘদিন ধরে বঞ্চিত করে যে বসে থাকে, সে অন্য পেশায়ও যেতে পারছে না, কি করার আছে? এভাবে চলতে থাকলে আমরা সবাই জানি আমাদের পাশের দেশ বাংলাদেশ একটা কোটা আন্দোলন থেকে কিভাবে একটা সরকার প্রত্যেকটা টেট উত্তীর্ণ যোগ্য প্রত্যেককে কিন্তু যোগ্যতা অর্জন করেও কিন্তু আমরা এইভাবে রাজপথে আছি। একদিন দুদিন প্রত্যেকের বুকে আগুন জ্বলছে, প্রত্যেকের বুকে অসন্তোষের আগুন জ্বলছে। এই আগুন নিভিয়ে ফেলুন, এই আগুন নিভিয়ে ফেলুন। পাশের দেশ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কিন্তু একটা কোটা আন্দোলন থেকে সরকার কিভাবে উৎখাত করতে হয়। আবারও বলছি, আমরা কোন সরকারের বিরুদ্ধে কিছু নয়, আমরা বঞ্চনার বিরুদ্ধে আছি, আমরা বঞ্চনার বিরুদ্ধে আছি। কিন্তু এভাবে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই বঞ্চনার যে আগুন বুকে চলতে দিচ্ছেন, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। পুলিশ প্রশাসন দিয়ে কোনো কাজ হবে না। কটা পুলিশ আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কতজন আছে? কথাগুলো শুনতে হয়তো কেমন লাগছে, কিন্তু পাশের দেশ বাংলাদেশ সেই অবস্থাটা দেখুন। ছাত্র আন্দোলন থেকে কি করতে পারে? ছাত্র আন্দোলন, ছাত্র আন্দোলন, ছাত্র দল এমন একটা দল, সেই দল যতই পুলিশ আটকানো চাই না কেন, আটকাতে চেষ্টা করুন না কেন, আটকানো যায় না। ইতিমধ্যে আমাদের মধ্যে মানিক প্রফেসর এসেছেন, শিক্ষাবিদ, ওনাকে পেয়ে আমরা খুব খুশি। ওনার কাছ থেকে কিছু বার্তা চাইবো আমরা। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছি। ধন্যবাদ স্যার। তোমরা সবাই ভালো থাকো। আর আমি এই মুহূর্তে তো খুব একটা বিষয়টা ডিটেলসে জানি না, কিন্তু এটা জানি তোমরা একত্রিত হয়েছো একটা সৎ প্রচেষ্টা নিয়ে এবং সঠিক একটা আন্দোলন নিয়ে। এটা আমার পূর্ণ মাত্রায় বিশ্বাস। তার কারণ হলো, বেআইনি কাজের জন্য তোমাদের মতো ইয়ং ছেলেমেয়েরা পথে নামতে পারে না। ফলে তোমাদের যে দাবি, সেই দাবিটা একদম পুরোপুরি সঠিক দাবি। আমি আরো ডিটেলস জানবো, তোমাদের সঙ্গে আমরা আছি, আমি তো আছি। এবং এই তিলোত্তম আন্দোলনের মধ্য দিয়ে তোমরা দেখেছো যে জনগণ যদি এক হয় তাহলে সরকারের কাছ থেকে অনেক দাবি আদায় করা যায়। সুতরাং তোমরাও তোমাদের দাবি আদায় করতে পারবে। তোমাদের সঠিক তোমাদের চাকরির ব্যবস্থা, তোমরা শিক্ষিত ছেলে, সমস্ত দিকটাই আমার মনে হয় তোমরা বিভিন্ন বুদ্ধিজীবী বা বিভিন্ন মানুষের কাছে কাছে গিয়ে জানাও, জানিয়ে আর আন্দোলনটাকে আরো বড় করো। আমার বিশ্বাস যে তোমরা সফল হবে। আমি মানিক ফকির একজন সাধারণ মানুষ হিসাবে আমি সব সময় তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে? আবার আসবো, ভালো করে জেনে আবার বলবো। কিন্তু এটা আমার বিশ্বাস, তোমরা কোনো বেঠিক জিনিস নিয়ে আন্দোলন করতে পারো না। তোমরা একদম সঠিক বিষয় নিয়ে আন্দোলন করছো। সরকারের উচিত, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের উচিত, এই যেখানে লেখা আছে 6 বছরের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের অবিলম্বে ইন্টারভিউ নোটিশ
দিতে হবে, দিতে হবে, এর কোনো বিকল্প নেই, দিতে হবেই। সেটার জন্য তোমাদের আন্দোলন সাকসেস হোক। RTE অ্যাক্ট মেনে সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করতে হবে। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের মেধা তালিকার PDF প্রকাশ করতে হবে। এই দাবিগুলোকে আমি সমর্থন করছি। আমরা অনেকেই তোমাদের সঙ্গে আছি, আশা করি না, আমি 100% বিশ্বাস করি তোমরা সফল হবেই। ভালো থেকো তোমরা, আমি আবার আসবো। ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যারকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ স্যারকে এভাবে পাশে দাঁড়ানোর জন্য। সত্যি আমরা বঞ্চিত, শুধু বঞ্চিত নয়, দীর্ঘ বঞ্চিত। শুধু বঞ্চিত নয়, আমরা দীর্ঘ বঞ্চিত। আর আমাদের কিন্তু সময় নেই। স্বস্তি রানীর গানের সুরে বুঝলাম যে আর কবে, আর কিন্তু আমরা থাকছি এখানে, আজ কিন্তু থাকছি, আমাদের আন্দোলন জারি থাকবে। কেউ গান জানো? দিদিমণি কিছু বলুন। ঘুম পাচ্ছে কিন্তু এখন ঘুম পাচ্ছে, তাই তো? করবো সুন্দরী গান হয়ে যাচ্ছে। আর আসা যাবে এত কষ্ট, এত দুঃখ দাঁড়ানোর পরেও আমাদের মন্ত্রী সাহেবরা কেন শুনে না আমি বলতে পারি। আমাদের গ্রামে একটা আছে, ভিতরে গরু, ছাগল, নুড়ি, পায়খানা ঘরটা বন্ধ। 10খানা কামরা আছে, 8টা-9টা ফেলেছি। মাস্টার কেউ নেই, একজন দিদিমণি রিটায়ার্ড হয়ে গেছে, তার পয়সায় ওখানে আসে, আর কেউ নেই। এত বাজে হাল অবস্থা, আমি মনে করি প্রত্যেকটা গ্রামে একই অবস্থা। এত কিছু জানার পরেও সরকারের কেন কানে যায় না? তারা কি দেখে না বেসরকারি স্কুলগুলো দিন দিন কোথায় উঠে যাচ্ছে? তারা একটা ব্যবসায় পরিণত করেছে শিক্ষাকে। সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে বেসরকারি স্কুলগুলো, সেদিকটায় নজর নেই, কারণ সেখান থেকে যত রাগ প্রাথমিক, যত রাগ হবু শিক্ষক হবু শিক্ষিকার উপরে। এদের মাইনে দেওয়ার ভয়তে আমার যত ধারণা চাকরি দেয় না। তা নাহলে এতদিন চাকরি দিয়ে দিত। যদি মাসে 100 টাকা করে বেতন হতো, একজন আমার মনে হয় এখানে থাকতো না। তাহলে বেতন দিতে হবে, বেতন দিতে হলে আমার ভোটের ওই টাকা আমি ভোটের পিছনে লাগাবো। ছোটবেলা থেকে আমরা জানতাম পড়াশোনায় ভালো হলে কোনো না কোনো স্কুলের একজন মাস্টার হবে এবং সুশিক্ষক হবে কিংবা শিক্ষিকা হবে। সে গল্প ভুলে গিয়েছে। এখন ভালো শিক্ষিত হলে হয় তুমি জোগাড়ে কাজ করবা, তা নাহলে কেরালায় যাবা, আর তা নাহলে মাঠে ওই লোকের জন্য যেতে হবে। শিক্ষার মাধ্যমে যে একটা অর্থনীতি গড়ে তুলবা সে লাইন নেই। বয়স বাড়তি এখানে যারা আছে হয়তো একজনের লাস্ট বয়স 43 থেকে 45, আমার নিজের বয়স 29, তার কত? আমাদের তো সংসার ধর্ম করতে হবে। খুঁজে আসলাম দাদা আসেনি, তাহলে আমি আন্দোলন করছি, দুজন বন্ধুকে নিয়ে আসলে সঙ্গে বলে চল যাবি না, মানে আন্দোলনে যেতে হবে, একটা সেলফি তুলে রাখি না আমাকে একটু জানাবে, আমার তো আপডেটটা করেছে ছেলেও করবে। নাম্বার তোমার একটা অবস্থা
সামনের নাঙ্গল যেদিকে যায় পেছনের নাঙ্গল সেদিকে যায়। কোথায় যাবো? আজকে আমাদের যেখানে মানে যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত কিংবা যাদের বাপের অনেক আছে তারাই ভালো আছে, বাদ বাকি আমরা যারা মধ্যবিত্ত, আসলে মধ্যবিত্ত বলে কিছু হয় না, আমাদের গরিব খারাপ লাগে, ওই মধ্যবিত্ত নাম দিয়ে চালাই। হ্যাঁ, যে আমার বাপ গরিব নয়, আমরা মধ্যবিত্ত, এই একটা নাম পেয়ে গেছি। তা আমাদের অবস্থা, আমরা রেস্টুরেন্টে কি খেতে পারি না, মানে আমাদের যে কোনো একজন বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খাবো সে খাওয়ানোর পয়সা আমাদের নেই, চাকরি ব্যবসায় বসে আছি। একদিন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো, বিরিয়ানির দোকানে গেলাম। কি বলতে চাইছো? জল দাও কিছু বলো। কি বলো আজকে তো আমাদের যা দাবি দাওয়া ছিল প্রতিবার যেমনটা থাকে 50,000 শূন্যপদ সহ ইন্টারভিউ নোটিফিকেশন, এটাই আমাদের মূল দাবি ছিল। তো সেটা নিয়ে আমরা পথে নেমেছিলাম রাজপথে। আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়, আমরা মহা মিছিল শেষে এখন ধর্মতলায় এসে জড়ো হয়েছি। আমাদের যারা প্রতিনিধিরা পর্ষদ অফিসে গিয়েছিলেন তাদেরকে পর্ষদ থেকে কিন্তু আবার একটা বঞ্চনা করা হয়। সেটা কি না, পর্ষদ সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি দেখা করবেন না। এই কথা আজকে এতদিন পরে জানাচ্ছেন। কেন জানাচ্ছেন? কারণ তার মুখে কিছু বলার মতন কিছু নেই, কোনো কথা নেই, কোনো সদুত্তর তার কাছে নেই। কি বলবেন উনি? কোন যুক্তিতে তিনি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আটকে রেখেছেন? এতদিন পরে আমরা বঞ্চিত হয়ে রাস্তায় পড়ে রয়েছি কেন? কি জন্য? সব করে আমরা রাস্তায় পড়ে থাকছি? কেউ ভালোবেসে রাস্তায় পড়ে থাকে? মোটেও না। সেই জন্য আমাদের বাধ্য হতে হচ্ছে আজকে রাস্তায় এসে পুলিশের মার খেতে, মিছিল করতে, জেলবন্দি হতে, বিভিন্ন থানায় আটক হতে, মানসিক যন্ত্রণা সহ্য করতে। কেন করতে হচ্ছে? এরপরেও বঞ্চনা। পর্ষদ সভাপতি আমাদের ন্যূনতম দেখাটা পর্যন্ত করবেন না আমাদের সঙ্গে, কারণ তার মুখে কোনো কথা নেই, কোনো সদুত্তর নেই তার কাছে। তো আমরা এখনো দাবি রাখছি যে তিনি যেন যে কারণেই হোক, যে অদৃশ্য কারণেই হোক ইন্টারভিউ নোটিফিকেশন তিনি দিচ্ছেন না, ইন্টারভিউ নোটিফিকেশন, তো সেটা যেন তিনি আর বঞ্চনা না করে ধন্যবাদ সমিতকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কি ঘটছে, এটা কি গণতন্ত্র? আজকে বিজেপি মিছিল করলাম, আজ না এরকম বারে বারে করছি, সমস্যাটা কোথায় সেটাও তো আলোচনার মধ্যে আসা যায়। আমরা মেনে নেব না, এই প্রতিরোধ জারি থাকবে। লাস্টে আমাদের ডেলি আসতে হবে বাড়ির পাশে, তো হ্যাঁ বাড়ির পাশে আমাদের একতা না হলে হবে না। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি উত্তর 24 পরগনা জেলা থেকে এসেছি, একজন শিক্ষিত বেকার। আমি খুব গরিব পরিবারের ছেলে একজন। আমার চোখে দু চোখে অনেক স্বপ্ন ছিল, এখনো আছে। সেই জন্য কি নাম আমরা? আমার নাম মোহাম্মদ মিজানুর ইসলাম। আমি অনেক দুঃখ কষ্ট সহ্য করে 2017-19 সেশনে আমি ডিএলএড ট্রেনিং করেছি। জীবনে আমার দু চোখে অনেক স্বপ্ন নিয়েছি। আমি একজন শিক্ষক হব, বাঙালি জাতির সন্তান। আমি একজন আদর্শ পেশায় আমার ছাত্রদের সন্তানদের দেশকে গড়ব। আজ তার ফলশ্রুতি এই। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ভোটের আগে যে 10 লক্ষ শূন্যপদ আছে। 10 লক্ষ শূন্যপদ আমাদের অত দরকার নেই, আমাদের 50,000 শূন্যপদ দিলেই যথেষ্ট। আমাদের 50,000 শূন্যপদ দিয়ে আমাদের দাবিগুলো পূরণ করুন। আমরা 2014-17 পরে দীর্ঘ 22 সালে টেট পরীক্ষা দিয়েছি। আমাদের ওএমআর সিট আছে বাড়িতে, আমাদের কোনো 2 নম্বরে নেই, কোনো একদম পুরো স্বচ্ছ 100%। তাই কি আমাদের সঙ্গে এত বঞ্চনা? পুজোর আগে আমরাও বাড়িতে ফিরতে চাই, উৎসবে আমরাও ফিরতে চাই। আমরাও এই বাংলার তরুণ প্রজন্ম। আমরা যদি ভালো না থাকি তাহলে ভালো থাকবে কারা? দিদি, আপনি এই জিনিসটা ভালো করে একটু বুঝুন। আপনি সবকিছু আছে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের কাতর বিনীত অনুরোধ থাকলো, সঙ্গে সঙ্গে দিদি আপনি হলেন সর্বেশ্বরবা। এই রাজ্যের দায়িত্ব সব আপনার। শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য সমস্ত কিছুই আপনি আমাদের মায়ের সমান। তাহলে আপনাদের বিনীত কাতর অনুরোধ, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে আপনাকে কাতর বিনীত আবেদন জানাচ্ছি। পুজোর আগে আমাদের 50,000 শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে আমাদের এই
বঞ্চনা, দুর্দশা, হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি দিন। একদম একদম তাই। আমাদের উপস্থিত যে মানুষগুলো এখানে ছিল আস্তে আস্তে হয়তো অনেকে অনেক দূর বাইক